জিনিসটা দেখো এখানে আছে, আমি আজকে শীটটা দিয়ে দেবো তোমাদের। সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এন্ড ডিজাইন, ডিএন ঘোষ। আচ্ছা, ড্রয়িং, a drawing is a graphic representation of a real thing, an idea or a proposed design for a construction later. মানে পরবর্তীতে কনস্ট্রাক্ট হবে এরকম একটা জিনিসের একটা আইডিয়া বা একটা ডিজাইন, আগে থেকে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট, মানে তুমি কাগজের মধ্যে রিপ্রেজেন্ট করে যখন তুমি দিবা সেটাকে বলবে ড্রয়িং। Drawing may take many forms, but the graphic method of representation is a basic natural form of communication of ideas that is universal and timeless in characters. Drawing এর অনেক ফর্ম থাকে, অনেক ফর্ম, কিন্তু গ্রাফিক্যাল যে মেথডটা, মানে তুমি একটা নির্দিষ্ট যে মেথড, গ্রাফিক্যাল মেথডটাতে যদি রিপ্রেজেন্ট করো, এটা হচ্ছে টোটালি ইউনিভার্সাল আর কি। যেমন ধরো তুমি এমন একটা দেশে গেছো যে দেশের মানুষ তোমার ভাষা বুঝতে পারে না, সেইখানে তুমি যে কোনো একটা কিছু আইকে দিয়ে তুমি বুঝাইতে পারো, এটা ড্রয়িং। আর ড্রয়িং আসলে একটা ভাষা আর কিচ্ছু না। ড্রয়িং ইজ নাথিং বাট এ ল্যাঙ্গুয়েজ। ধরো অনেকদিন আগে যখন কোনো বর্ণ আবিষ্কার হয় নাই, স্বরে স্বরে ক আবিষ্কার হয়, তখন মানুষ একটা মানুষের সাথে কথা বলতে কিভাবে জানো? এই ড্রয়িং এর মাধ্যমে। সে কিছু একটা আঁকতো, আইকা সে আরেকজনকে এটা বুঝাতো। তার মানে কি, ড্রয়িং ইজ নাথিং বাট এ ল্যাঙ্গুয়েজ। ড্রয়িং ইজ দ্য মিডিয়া টু নো সামথিং থিঙ্কিং, সামওয়ান থিঙ্কিং। একটা মানুষের চিন্তা জানার জন্য ড্রয়িং দরকার। সে কিভাবে চিন্তা করতেছে, তার আইডিয়াটা কি, এটার জন্য একটা ড্রয়িং দরকার। ড্রয়িং ইজ দ্য কমিউনিকেশন বিটুইন টু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। দুই ধরনের ভাষা, যেমন ধরো এখন তো ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু ধরো তুমি এমন একটা দেশে গেছো যে দেশের ভাষা ওরা ইংরেজিও জানে না, তুমিও ইংরেজি জানো না, তো বাংলা ভাষা তুমি ওদেরকে বুঝাতে পারবে না, তখন তোমাকে কিছু না কিছু আইকা ওদেরকে বুঝাতে হবে। টাইপস অফ ড্রয়িং, দুই ধরনের ড্রয়িং থাকে, একটা হচ্ছে আর্টিস্টিক ড্রয়িং, একটা হচ্ছে টেকনিক্যাল ড্রয়িং। গতকাল আমি তোমাদের ফাইন আর্টস এর কথা বলছিলাম গত ক্লাসে। তো আর্টিস্টিক ড্রয়িংটা হচ্ছে এক ধরনের ফাইন আর্টস, আর টেকনিক্যাল ড্রয়িংটা হচ্ছে যেটা আমরা করব, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। সেখানে অনেক টেকনিক্যাল ইনফরমেশন থাকবে, অনেক নোটস থাকবে। সেখানে অনেক টেকনিক্যাল ড্রয়িংটাতে আসলে টেকনিক্যাল ইনফরমেশন থাকবে, টেকনিক্যাল বিভিন্ন নোটস থাকবে, বিভিন্ন ইনফরমেশন থাকবে। দেখো আর্টিস্টিক ড্রয়িংটা কি, ফ্রম দ্য বিগিনিং অফ দ্য টাইম, সময়ের শুরুতে আর্টিস্টিক হ্যাভ ইউজ ড্রয়িং টু এক্সপ্রেস অ্যাস্থেটিক, ফিলোসফিক অর আদার অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস। ওই যে বললাম যে যখন মানুষের বর্ণ আবিষ্কার হয় নাই, তখন মানুষ কি দিয়ে ড্রয়িং, মানে কি দিয়ে মনের ভাব প্রকাশ করতো, সেটা হচ্ছে আর্টিস্টিক ড্রয়িং। In ancient times, nearby everybody was illiterate. সবাই, there was no printing and hence no newspaper or books. People learned by listening. মানুষ শুইনা জানতো to their superiors and by looking at pictures. যাদের বড় সিনিয়রদের কাছ থেকে শুনে মানুষ জিনিসপত্র জানতে পারতো আর কি। কোনো নলেজ গ্যাদার করলে মানুষ সিনিয়রদের কাছ থেকে শুনতো বা প্রকৃতি থেকে দেখতো। or drawing in public place, এবং সেটা মানুষ পাবলিক প্লেসে আইকা দিত। Everybody could understand picture and they were principal source of information. The other line along which drawing has developed has been the technical. From the beginning of the recorded history, man has used drawing to represent his design of objects to build or construction. Sketching একটা ওয়ার্ড আছে, তোমরা জানো কিনা? ড্রয়িং এবং স্কেচিং এর আসলে মূল পার্থক্যটা কি? স্কেচিংটা হচ্ছে যখন তুমি স্কেল বসাবা, কোনো স্কেল ছাড়াই যখন তুমি কিছু আঁকো, স্কেল বলতে ইনস্ট্রুমেন্ট ছাড়া, স্কেল বলতেছি কেন, ইনস্ট্রুমেন্ট ছাড়া, কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট ছাড়া তুমি যে ধরনের ড্রয়িং করবে সেটাকে বলা হয় স্কেচিং। আর ড্রয়িংটা হচ্ছে অবশ্যই সেখানে ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে। তাহলে ধরো তোমার আইডিয়াটা প্রথমে আসবে কিন্তু স্কেচিং এর মাধ্যমে, তোমার আইডিয়াটা আসবে প্রথমে স্কেচিং এর মাধ্যমে, তারপরে আসবে হচ্ছে ড্রয়িং এর মাধ্যমে। ঠিক আছে? তাহলে ড্রয়িং আর স্কেচিং এর মূল পার্থক্যটা কি? স্কেচিং এ ইনস্ট্রুমেন্ট লাগে, ড্রয়িং এ ইনস্ট্রুমেন্ট লাগে না।
আচ্ছা দেখো, তোমাদের এই ইনস্ট্রুমেন্ট গুলা যখন তুমি হাতে কলমে কাজ করতা, তাহলে তোমাদের এই ইনস্ট্রুমেন্ট গুলো অবশ্যই দরকার হবে। ড্রয়িং বোর্ড, যেটা আমরা আসলে কলেজ থেকে প্রোভাইড, ড্রয়িং বোর্ড বলতে জাস্ট টেবিলটা আর কি। তারপরে একটা বোর্ড থাকে 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি, যারা ভালো ড্রয়িং করতে চাও অথবা জানো। তারপরে একটা থাকবে টি স্কোয়ার 24 ইঞ্চি, ওটা হচ্ছে তোমার টি শেপের একটা স্কেল আর কি। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে তোমার এক ভিতরে এই স্কেলটা ট্রান্সপারেন্ট থাকতে হবে। তারপরে ড্রয়িং পেপার লাগবে A1 সাইজের, A1 সাইজটা এখানে দেওয়া আছে। তারপরে একটা সেটি স্কোয়ার লাগবে। সেটি স্কোয়ারের ভিতরে 3টা জিনিস থাকে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 30 ডিগ্রি অ্যাঙ্গেল, আর হচ্ছে একটা প্রোট্রাক্টর থাকে, চাঁদা আর কি। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এই 3টা মিলাই একটা হচ্ছে সেটি স্কোয়ার। তো 3টা আলাদা করে লেখা আছে এখানে, 45 ডিগ্রি ট্রায়াঙ্গেল, 30 ডিগ্রি ট্রায়াঙ্গেল, আর প্রোট্রাক্টর। আর পেন্সিল তো লাগবেই, 2B, 3B। 3টার গাঢ়ত্ব কিন্তু ডিফারেন্ট, থিকনেস, ঠিক আছে। ইরেজার, শার্পনার, ডাস্টিং বোর্ড, ডাস্টিং ব্রাশ, কারণ তোমরা যখন খাতায় কাজ করবে অনেক সময় ময়লা হয়ে যাবে, তখন এগুলো পরিষ্কার করার জন্য ডাস্টিং ব্রাশ লাগবে তোমাদের, বা রুমাল টুমাল থাকলেও হবে। তারপরে ড্রাফটিং ট্যাপ, তোমরা ইয়ার ট্যাপ, মাসিং ট্যাপ চিনো, মাসিং ট্যাপটা কিনে নিবে যদি অফলাইনে থাকবে, মাসিং ট্যাপের কথা বলতাম। তারপর ইরেগুলার কার্ভ আর সার্কেল অফ টেম্পল, এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট না, এই জিনিস মানে না নিলেও হবে, এই দুইটা জিনিসের খুব বেশি দরকার নেই। স্যার ওইগুলো বলছিলেন আপনি, এবং আমরা সবাই এগুলো কিনে ফেলছি, শুধু প্রথমটা বাকি আছে স্যার। আচ্ছা, তোমাদের একটা ক্লাস নিছিলাম আমি না শুরুর দিকে? 2-3টাই নিয়েছিলেন এগুলো স্যার, 1-2টা বোধহয় পরিচয় পর্ব ছিল, তারপর এমনিতে ওইগুলো দেখে। আচ্ছা, অসুবিধা নেই, দেখো। তাও আমি সেটা ড্রয়িং বোর্ডটা কি কিনা লাগবে স্যার? না, ওটা কিনা লাগবে না, কিনা লাগবে না আপাতত, কেনার দরকার না। কিনার লাগলে আমি তোমাদেরকে বলবো। তোমাদের কেটে দেখাইছিলাম ড্রয়িং শিট লেআউটটা আগে? জি স্যার দেখাইছিলেন, কিন্তু ভুলে গেছি, আবার দেখান। আচ্ছা, অসুবিধা নেই। জি স্যার দেখাইছিলেন, কিন্তু একটু ডিফারেন্ট ছিল। আচ্ছা, না এখন যেটাতে আছে হাতে আইকা দেখাইছিলেন এইজন্য। আচ্ছা ঠিক আছে, এখন শিটটাতে যেটা আছে তোমরা এটা ফলো করবা। দেখো এখানে 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 কিন্তু একটু চেঞ্জ করছি আমি। সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এটা হচ্ছে তোমার কোর্স নং CE 100। তারপর হচ্ছে তোমার ড্রয়িং টাইটেলটা হচ্ছে ক্লাস ওয়ার্ক 1। তোমাদের অনেকগুলো ক্লাস ওয়ার্ক হবে, মানে ধরো আমি তোমার অফলাইন ক্লাস নিচ্ছি আর কি, অনেকগুলো ক্লাস ওয়ার্ক হবে, সেই ক্লাস ওয়ার্ক থেকে তোমার মার্কস কাউন্ট হবে। আবার যদি তোমার হোমওয়ার্ক থাকে তখন লিখবে HW1, HW2, HW3 এরকম। আর যার যার নাম লিখবে এখানে, রেজিস্ট্রেশন নাম্বার লিখবে এখানে, ইয়ার, সেমিস্টার, ঠিক আছে। আর সব দিকে বর্ডার দেখো, 10 মিলি করে বর্ডার দিবে, এদিকে 170 মিলি, এদিকে 60 মিলি। আগে বোধহয় 5 মিলি করে দেওয়া ছিল, তাই না? আমি 10 মিলি করে দিছি, ঠিক আছে। আর ক্লাস এভালুয়েশনে ধরো ক্লাস ওয়ার্ক 30% আসবে হচ্ছে তোমার ক্লাস ওয়ার্ক থেকে, আর হোমওয়ার্ক থেকে আসবে হচ্ছে 30%, ফাইনাল এক্সামে 30%, ফাইনাল ভাইভাতে 10। এই শীটটা তোমাদের হাতে দিয়ে রাখলাম, কারণ আমার হয়তো এই সুযোগটা হবে না তোমাদের সাথে, ঠিক আছে। তারপরে আমি এভালুয়েশন করার চেষ্টা করবো, কারণ আমার ল্যাব ক্লাস তো, চেষ্টা করবো শীটটা তোমাদের হাতে থাক। এই হচ্ছে আমার প্রথম লেকচারটা ছিল এরকম। যদি এবার আমি একটু দ্বিতীয় লেকচারটায় যাই, একটা ড্রয়িং রিড করতে 3টা জিনিস খুব দরকার হয়। এক হচ্ছে লাইনস, 2 হচ্ছে ডাইমেনশনস, 3 হচ্ছে নোটস। একটা জিনিস যখন তোমাকে দিবে তখন তোমার রিড করতে এই 3টা জিনিস অবশ্যই দরকার। তাহলে আমরা 3টা জিনিসই ফার্স্টে আসলে একটু দেখিনি। ধরো লাইনস, লেখাটা বোঝা যায়? দেখো তো, বোঝা যায়? জি না স্যার। না স্যার, বোঝা যাচ্ছে না স্যার। আচ্ছা, তাহলে আমি একটু যতটুকু দেখানোর দেখেন, না হয় তোমার আমি যখন পিডিএফটা দিব তখন হয়তো আর একটু ক্লিয়ার বোঝা যাবে। যেমন ধরো এটা হচ্ছে সলিড লাইন, ঠিক আছে। এটা হচ্ছে সলিড লাইন। এই সলিড লাইনটা ইউজ হয় কোথায়? যে কোনো একটা অবজেক্টের এজে ইউজ হয়। যেমন ধরো যদি তুমি একটা ব্রিক্স আঁকো, ওই যে গত ক্লাসে বোধহয় দেখাচ্ছিলাম না ব্রিক্সের কথা, এই যে ব্রিক্সের এজ গুলো দেখছো, সরি, এই যে ব্রিক্সের একটা এজ, এটা একটা এজ, এটা একটা এজ, এগুলো হচ্ছে এই সলিড লাইন দিয়ে আঁকা হয়, ঠিক আছে। এবার আসো 2 নাম্বারটা হচ্ছে হিডেন লাইন। এটা হচ্ছে হিডেন লাইন, বোঝা যাচ্ছে? এই হিডেন লাইনটা ইউজ হয় কোথায়? তোমাদের গতকাল বলছিলাম, যখন পিছনে কোনো অবজেক্ট থাকে
তখন হচ্ছে হিডেন লাইনটা ইউজ হয়। দেখো এই যে এই ফিগারটা দেখো, এই যে এই ডটেড লাইনটা কিন্তু এই যে পিছনের অবজেক্টটা, এই যে এটা হচ্ছে হিডেন লাইন, ঠিক আছে। তারপরে 3 নাম্বারটা আসো, এখানে দেখাই না, সেইখানেই দেখাই, এই 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 এটা হচ্ছে সেন্টার লাইন। ধরো কোনো সার্কেলের সেন্টার দিয়ে একটা দাগ গেছে, তখন তুমি যখন এটা দিবে তখন এই যে এই লাইনটা দিতে হবে। এটা হচ্ছে সেন্টার লাইন, কথা বোঝা যাচ্ছে? তারপরে আসা হচ্ছে অ্যারো, তারপরে আসা হচ্ছে অ্যারো সাইন। অ্যারো সাইনটা ইউজ হয় ডাইমেনশনের মধ্যে। ধরো এই যে এই ব্রিক্সটা ডাইমেনশন যদি আমি দেই, এই এই এখানে ধরো আছে এই এই যে এই সাইনটা হচ্ছে এই যে এইটা, এই যে এই লাইনটা হচ্ছে এই যে এই লাইনটা, ঠিক আছে। তারপরে কি আছে, তারপরে এটা দরকার নাই, তারপরে হচ্ছে এই যে এটা দেখো ব্রেক লাইন। ব্রেক লাইনটা হচ্ছে এরকম। ব্রেক লাইন বুঝো তোমরা? ধরো আমি এর দৈর্ঘ্য নির্দিষ্ট নয় স্যার। না, দৈর্ঘ্য নির্দিষ্ট, ধরো আমি যে এরকম একটা কথার কথা, তোমার স্কেলিং বুঝো? স্কেলিং, স্কেলিং নিয়ে একটা ক্লাস নেব। ধরো আমার একটা দৈর্ঘ্য আছে 50 মিটার। এখন 50 মিটার এই দৈর্ঘ্যের একটা বস্তু বা একটা বিমকে যদি আমি রিপ্রেজেন্ট করতে যাই, সেক্ষেত্রে আমার স্কেলিং করার পরেও আমার এই খাতা যে A4 সাইজ বা A1 সাইজ, এই খাতার মধ্যে এটা আটতেছে না, বা ড্রয়িং শিটটাতে আমার আটতেছে না। তখন আমার কি করতে হবে, মাঝখানে একটা ব্রেক লাইন দিয়ে দিতে হবে। এখানে একটা, এখানে একটা, এই এটার দৈর্ঘ্য কিন্তু ছিল 50 মিটার। এখন আমি এটা ব্রেক লাইন দিয়ে কি করলাম, আমি জাস্ট ছোট করে ফেললাম। এই হচ্ছে ব্রেক লাইনের কাজ, ঠিক আছে। তারপর হচ্ছে সেকশন লাইন, সরি এটাকে বলা হয় সেকশন লাইন। তোমরা যখন প্ল্যান এলিভেশন করবা, আমার এই সিলেবাসটা আছে, দেখাইছিলাম ওই প্রথম ক্লাসের সিলেবাসটাতে, যখন তুমি কোনো জায়গার সেকশন করতে যাবে তখন এই সাইনটা লাগবে। কথার কথা, এখানে তোমার একটা বিল্ডিং এর প্ল্যান আছে, তখন আমি যদি এটা এইভাবে যদি একটা সাইন দেই, তার মানে বোঝা যাচ্ছে যে এই বিল্ডিংটার এই জায়গাটাতে কাটলে তারপরে এইখানে দাঁড়ায় যদি তুমি দেখো, সেটা বিল্ডিংটা কেমন দেখা যাবে। তার মানে এই লাইনটা হচ্ছে সেকশন লাইন, ঠিক আছে। কথা বোঝা যাচ্ছে না? কঠিন মনে হচ্ছে? স্যার সেকশন লাইনটা আরেকবার রিপিট করলে ভালো হতো। সেকশন লাইনটা আছে, ধরো আমি এইখানে দেখাই না। কথার কথা, এই যে এটা একটা বিল্ডিং মনে করো, বিল্ডিং এর প্ল্যান তো বুঝো। এটা তোমাদের আমি যখন বিল্ডিং এর প্ল্যানটা দেখাবো না, তখন আরো ক্লিয়ারলি তোমাকে দেখাবো। তবে এখন একটু বলে দিই, বিল্ডিং এর প্ল্যানটা হচ্ছে, তুমি যদি বিল্ডিংটাকে জানালা বরাবর কেটে ফেলো, মানে একটা জানালা বরাবর যদি তুমি পুরো বিল্ডিংটাকে কেটে ফেলো, কল্পনা করো যে জানালা বরাবর তুমি বিল্ডিংটাকে পুরো কেটে ফেলছো, তখন উপর থেকে দেখলে কেমন দেখা যাবে। এটা হচ্ছে সেই প্ল্যানটা, বা আমি একটু আঁকাই দেখাই। জানালা বরাবর কাটলে একটা বিল্ডিং এই যে এমন দেখা যাবে। এখানে একটা দরজা, এটা একটা জানালা, এখানে আরেকটা জানালা, এখানে একটা জানালা, ঠিক আছে। আর কর্নারে একটা বিম বলতেছে কলাম, এই কর্নারে একটা কলাম, কর্নারে একটা কলাম, এই কর্নারে একটা কলাম। কলামের আবার সাইন আছে, যেরকম কনক্রিটের একটা সাইন থাকে, ঠিক আছে। এই কর্নারে একটা কনক্রিটের সাইন থাকে, এই কর্নারে একটা কনক্রিট। এই হচ্ছে তোমার বিল্ডিং, ঠিক আছে। এটার বিল্ডিং এর প্ল্যান। এখন ওই সেকশন লাইনটা হচ্ছে, ধরো আমি এই কাটলাম, এই কাটলাম, এই কাটলাম,
এটার মিনিং হচ্ছে যে এই বিল্ডিংটার এই বরাবর কাটলে কেমন দেখা যাবে, এখানে তোমার আঁকা দেখাইতে হবে, এখানে এঁকে দেখাইতে হবে। যেমন ধর এটার নাম দিলাম আমি এ এ এ এ, তখন এই যে এই ড্রয়িংটা নিচে লিখতে হবে এ এ সেকশন। কথা বুঝা গেছে? কেউ একজন রেসপন্স করো। জি স্যার। এটা তোমাদের যখন বিল্ডিং এর সেকশন যখন করাবো তখন আমি, এটা আছে আমাদের সিলেবাসে আছে, আমি সেকশন যখন করাবো তখন হচ্ছে আমি ইয়েতে যাব, ঠিক আছে? সেকশন লাইন গেল, জিগজ্যাগ লাইন গেল, আর তেমন কিছু বলার নাই, আর তেমন কিছু বলার নাই। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এই যে সিম্বল গুলো একটু দেখো, স্টিলের জন্য হ্যাশটা কেমন, স্টিলের জন্য কেমন, লিডের জন্য কেমন, কপারের জন্য কেমন, কাস্ট আয়রনের জন্য কেমন, অ্যালুমিনিয়ামের জন্য কেমন, এই জিনিসগুলো একটু মনে রাখবো আর কি। এটাও কিন্তু লাইনের মধ্যেই পড়ে, ঠিক আছে? জি স্যার। এই হচ্ছে আমাদের লাইন। তারপরে যদি আমি তারপর লেকচার 3 ডাইমেনশনিং। ওই যে আমাদের ওইখানে ছিল না যে তিনটা জিনিস লাগে, লাইনস, ডাইমেনশনস আর হচ্ছে নোটস। দেখো ডাইমেনশনিংটা একটু দেখাই। ডাইমেনশনিং স্লাইড দেখা যাচ্ছে? ডাইমেনশনিং জিনিসটা হচ্ছে যখন তুমি আসে নাই, আবার ট্রাই করি। স্যার দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ডাইমেনশনিং জিনিসটা হচ্ছে যখন তুমি একটা কিছু আঁকাবা তখন এটার একটা কত ফিট বা কত মিটার এরকম একটা কিছু দেওয়া লাগবে, কত ফিট বা কত মিটার এরকম একটা কিছু দেওয়া লাগবে, মানে দিতে হবে। এটা হচ্ছে যেমন এটা একটা জিনিস আঁকাইলাম, তা আমি বুঝতে পারতেছি না, হ্যাঁ বুঝতে পারতেছি যে এরকম একটা বস্তু আছে, কিন্তু কোনটা কত ফিট এটা আমি জানি। এই যে এটা 10 ফিট ধরো, ইনস্ট্যান্স এটা হচ্ছে 3 ফিট, এই যে এটা হচ্ছে কথার কথা 2 ফিট। এই যে 3 ফিট, 10 ফিট, 2 ফিট দিলাম, এই দেওয়াটাকে বলা হয় ডাইমেনশনিং। কথাকে বুঝা যাচ্ছে? যদি আমি শুধু ওই বক্সটা আঁকায় রাখতাম তখন তোমার মনে প্রশ্ন জাগতো যে স্যার এটা বুঝতে পারছি বক্স, কিন্তু এটার সাইজ তো জানি না আমি কতটুকু বড় বা এটা কি। যখন আমি 10 ফিট দিলাম তখন তোমার একটু ক্লিয়ার হলো যে না এটা 10 ফিটের লম্বা একটা ইয়ে আছে, এদিকে হাইট হচ্ছে 3 ফিট, এদিকে হচ্ছে 2 ফিট। তারপরে কিন্তু আরো ইনফরমেশন বাকি, আমাকে আরো কিছু তথ্য কিন্তু এখানে দিতে হবে। দেখো এই যে এইটুকুন দিতে হবে, তাই না? এইটুকুন আমি দিই নেই, তো মানে কি যে তোমার আরো কিছু জানার আগ্রহ আছে এই ড্রয়িংটা থেকে। তো ডাইমেনশনিং জিনিসটা হচ্ছে কোনো একটা বস্তুকে ডাইমেনশন দান করা, 10 ফিট ডাইমেনশন। দেখো, হোয়াটস আর ডাইমেনশনস, ফান্ডামেন্টাল রুলস অফ ডাইমেনশনিং, গাইডলাইন্স অফ গুড ডাইমেনশনিং ইন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। Dimensions. A dimension is for size and position. যেটা তোমাদেরকে আমি কথাটা বললাম যে কোনো কিছুর সাইজ এবং পজিশন মানে কি, এইখানে একটা বিল্ডিং আছে, আমি ডাইমেনশন এইখান থেকে জাস্ট দেখা দিলাম যে 50 ফিট দূরে আছে, তাহলে বুঝতে পারলাম যে এখানে ধরো নদী আছে, তবে এই নদী থেকে 50 ফিট ভিতরে একটা এরকম একটা বক্সের মতো কিছু একটা আছে, তাই না? তাহলে সাইজ এন্ড পজিশন। তারপর ডাইমেনশন ইজ এ নিউমেরিক্যাল ভ্যালু এক্সপ্রেস ইন অ্যাপ্রোপ্রিয়েট ইউনিটস অফ মেজারমেন্ট। তো মেজারমেন্টের একটা নিউমেরিক্যাল ভ্যালু। তো অনেকগুলো মেথড আছে ডাইমেনশনিং এর, লিনিয়ার ডাইমেনশন, অ্যালাইন ডাইমেনশন, অ্যাঙ্গুলার ডাইমেনশন, রেডিয়াস বা ডায়ামিটার, আর আছে রেফারেন্সেস। এইখান থেকে আমি ওগুলো ডিটেলস আসে, আমি এখান থেকে একটা জিনিস দেখাই। এই যে 3 এটা লিনিয়ার ডাইমেনশন, 2 এটা লিনিয়ার ডাইমেনশন মানে বরাবর দিছে। আর অ্যাঙ্গুলার ডাইমেনশন হচ্ছে যদি কখনো এরকম অবজেক্ট থাকে, এই যে এই ডাইমেনশনটাকে বলা হয় অ্যাঙ্গুলার ডাইমেনশন, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল এর কেস। দেখি আমার ডিটেইলস সামনে আসছে। দেখো ডাইমেনশনস
এইটা হচ্ছে ডাইমেনশন লাইন, এই যে এটা। আর এটা হচ্ছে ডাইমেনশনের ভ্যালুটা কি, এই যে এটা ভ্যালুটা। আর একটা লাইন, তারপরে টার্মিনেশন সিম্বল। টার্মিনেশন সিম্বল কথার অর্থ হচ্ছে যেখানে শেষ হয়ে যায়, এই এটা একটু সরু থাকে এরকম। ডাইমেনশনের শেষ প্রান্তটাকে বলা হয় টার্মিনেশন সিম্বল। আর এটা দেখো এক্সটেনশন লাইন, দেখো এই যে এই ডাইমেনশনটা যে 0.5, এটা কিন্তু এইটাই, যেহেতু আমার সৌন্দর্যের জন্য আমি এক বরাবর দিচ্ছি, সেহেতু আমি লাইনটা একটু বাড়ায় এই পর্যন্ত আনলাম। এটা হচ্ছে এক্সটেনশন লাইন। মনে রাখবা ডাইমেনশন লাইন আর অবজেক্টের লাইন কিন্তু মিশাই ফেলবে না। দেখো যে এখানে একটু ফাঁকা আছে, দেখছো ফাঁকা আছে কিন্তু, যে এখানে একটু ফাঁকা আছে, দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু ফাঁকা আছে, খেয়াল করছো? মানে ডাইমেনশন লাইন আর অবজেক্টের লাইন কখনো মিশাই ফেলবে না, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে রেডিয়াস, রেডিয়াসের সিম্বল। এটা হচ্ছে ল্যাডার লাইন। ল্যাডার লাইন শব্দের অর্থ হচ্ছে যখন কোনো একটা ছোট্ট জায়গার মধ্যে আমি ডাইমেনশনটা দিতে পারবো না, বা দেওয়ার দিলে ড্রয়িংটা দেখতে খারাপ দেখা যাবে, তখন জাস্ট এই যে এরকম একটা টান দিয়ে, এরকম একটা টান দিয়ে, এই যে এরকম একটা টান দিয়ে জাস্ট ভ্যালুটা দিয়ে দিব, 1 ফিট বা কত যা যায়, মানে একটা নোট দিয়ে দিব আর কি। তো এই যে টান দেওয়াটা, এটাকে বলা হয় ল্যাডার লাইন। এটা কেন দেওয়া হয়? ধরো যদি আমি যে এই যে 1 ফিট ডাটা যে ভিতরে দিতাম, তাহলে জিনিসটা দেখতে অনেক ক্লামজি লাগতো, মানে স্বচ্ছ থাকতো না, একটু ক্লামজি একটু ঘোলা ইয়ে লাগতো না, মানে হ্যাজার্ড লাগতো আর কি। তো এই জন্য হচ্ছে ল্যাডার লাইনটা ইউজ করা হয়। তারপরে একটা জিনিস দেখো, ডাইমেনশন সিম্বল। সিম্বল বলতে এই যে এই জিনিসটা, এটা দিয়ে কি বুঝাইছে? ডায়ামিটার। এটা দিয়ে বুঝাইছে ডায়ামিটার। তোমাদের এই জিনিসটা খুব কাজে লাগবে, কারণ তোমরা অনেক রডের ডায়া লিখবা, 12 মিলি রড, 16 মিলি রড, তখন এরকম লেখা থাকবে 16 mm, তখন এই যে এরকম থাকবে, মানে এটা বুঝতে হবে তোমাকে 16 মিলি রড। ধরো দুইটা বুঝতে হবে, এই বিমের দুইটা 16 মিলি রড। আমরা সামনে এগুলো আছে আমাদের, যখন আমি ডিটেলস তোমাদের কাজ করবো তখন এটা থাকবে। তো 16 মিলিমিটার রডের এটা হচ্ছে ডাইমেনশন সিম্বল, ঠিক আছে? দেখো সেন্টার লাইনের কথা বলছিলাম, এই যে সেন্টার লাইন, এই যে এটা, মানে এই সার্কেলের সেন্টার লাইন, ঠিক আছে? তারপর এটা হচ্ছে রেফারেন্স লাইনের, বাদের দরকার নেই, ঠিক আছে? ডাইমেনশন ইন জেনারেল, দেখো একটা কথা বলি, যদি এরকম ডাইমেনশন থাকে, দেখো একটা থেকে একটা দূরত্ব আছে, কিন্তু খেয়াল করছো? এর থেকে কিন্তু দূরত্ব আছে। আবার একটা জিনিস দেখো, এই যে এই জিনিসটা কিন্তু বাইরে চলে গেছে, কেন বলতো? কারণ ভিতরে দিলে ক্ল্যামজি হয়ে যাবে, এই জন্য জাস্ট একটু বাইরে দাও। তোমরা তোমার মনের ভাবটা কত সুন্দরভাবে প্রকাশ করতেছো, তার উপর নির্ভর করে তুমি কতটা সুন্দরভাবে ব্যাপারটা বুঝতে পারছো। থেকে এখানে কিন্তু সেম। তুমি তোমাদের মনে আছে বায়োলজির ফিগার গুলো আঁকার সময় আমরা কি করতাম? একদিকে জাস্ট লেভেল গুলো কিন্তু একদিকে দিতাম। ব্যাঙ একটা আঁকাইছি, তার ডান দিকে একটা টান দিয়ে আমরা লেভেল গুলো সব একদিকে নিয়ে দিতাম। তো তোমার ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা, তো তুমি ড্রয়িংটা কত সুন্দরভাবে উপস্থাপন করবা, তার উপর নির্ভর করবে যে তুমি আসলে ব্যাপারটা কতটা গুরুত্ব দিচ্ছ বা কতটা বুঝতে পারছো। এই জন্য এই ড্রয়িং এর মার্কস সবচেয়ে বেশি ভেরি করে এই সৌন্দর্যের উপর, যে তুমি কতটা সুন্দরভাবে এটা রিপ্রেজেন্ট করতেছো তার উপর। বুঝতে পারছো? কথা বোঝা যাচ্ছে আমার? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সামনে যাই। এটা হচ্ছে সিলিন্ডার একটা। দেখো এরকম একটা অবজেক্ট আছে, এটা সিলিন্ডার। সিলিন্ডার ডাইমেনশন মোটামুটি এরকম। এটাতে কি বুঝেছে বলো তো? এই ভিতরের যে সার্কেলটা আছে বা যে সিলিন্ডারটা আছে, এটা ডায়া হচ্ছে 2 মিটার বা 2 মিলিমিটার বা 2 ইঞ্চি বা 2 ফুট, 2 আর কি। আর এই তার একটু বড় যেটা সেটা 3, তার একটু বড় যেটা সেটা 4। আবার যেটা সবচেয়ে বড় ডায়ার সেটা হচ্ছে 1.75, তারপরটা হচ্ছে 3.5, তারপর হচ্ছে 5। 3টা ডাইমেনশন, 3টা সিলিন্ডার আছে আর কি এখানে। অ্যাঙ্গেল, ওই যে বলছিলাম না অ্যাঙ্গুলার ডাইমেনশন, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ডাইমেনশন। দেখো এরকম একটা অবজেক্ট আছে, এই এই এই, আর এইদিকে একটু কাটা কোণাটা, তাহলে কত ডিগ্রিতে কাটা? এটা এই যে 45 ডিগ্রিতে। এভাবে তোমাকে দেখা যেতে হবে, ঠিক আছে? এবং কোন জায়গাটায় কাটা? এইখান থেকে সোজা 2.5 যাবা, তারপর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে ফেলবা। দেখো এইখানে কিন্তু দরকার পড়ে নাই, এটা কিন্তু দেয় নাই, খেয়াল করছো? এই যে এটা কিন্তু দেয় নাই, কারণ আমার দরকার নাই তো। এটা আমার হচ্ছে 2.5 যাওয়ার পরে সোজা 45 কেটে ফেলবো, যে এখানে এসে থামে। কথা কি বুঝা গেছে? ধরো তুমি এই ডাইমেনশনটা দিছো, কথার কথা 1.8 দিছো, কিন্তু 1.8 না হয় এটা 1.81 বা 1.82 এরকম আছে।
তখন কিন্তু মেশিনে যখন তুমি দিবা সিএনসি ইয়াতে, তখন তোমার এটা কিন্তু মানে কনফিউশনে ফেলাই দিবে। সেজন্য এটা না দেওয়াটা বেটার, এটা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, ওই যে একদিকে তো আমার হচ্ছে, তাই না? একদিকে হয়ে তো আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিচ্ছি, আর টোটালটা 4 ফিট আছে, এদিকে 2.5 ফিট আছে। তারপরে ডাইমেনশন আর্টস হচ্ছে দেখো রেডিয়াস। এই যে এখানে একটা সার্কেল আসছে না, এইটুকুন একটা সার্কেলের একটা অংশ না? ধরো এটা যদি এরকম না চলে যে এরকম গোল হয়ে আসতো, এরকম গোল হয়ে আসতো, তখন একটা সার্কেল হতো না? এটা একটা সার্কেল হইতো, তাই না? তো এই সার্কেলটা রেডিয়াস হচ্ছে 6। তুমি জাস্ট এগুলো তুমি দেখো যে তোমার স্টাইলটা কেমন, কারণ তোমাদের এগুলো অনেক এরকম অবজেক্ট আসবে সামনে। দেখো এটা কিভাবে দিছে, সার্কেলটা দেখো এরোসেনটা কিন্তু ভিতরের দিকে দিছে, তার মানে কি সার্কেলটা এই সাইডে, আর এটা হচ্ছে এরোসেনটা এই পাশে দিছে, মানে সার্কেলটা এই সাইডে। এটা খুব একটা ভালো হয় নাই, ভিতরে দিছে তো এইভাবে দিবা, রেডিয়াস 1.6 বাই এইভাবে দিবা। ঠিক আছে, আমাদের এরকম অনেক অবজেক্ট আসবে সামনে, তখন তুমি ডাইমেনশন দিতে যা তোমার একটু ভালো মানে হ্যাপেজার্ড হয়ে যাবে, কিভাবে এই যে এইগুলো একটু ফলো করবো আর কি। ঠিক আছে, এখানে কিছু রুলস দেওয়া আছে আর কি। স্যার এরো চিহ্নটা আবার বলেন তো একটু। আচ্ছা, এখানে যে এই যে রেডিয়াস 6, এই যে রেডিয়াস 6 এখানে কথাটা আছে, কিসের রেডিয়াস? R6 মানে কি 6 ফিটের একটা রেডিয়াস আছে এখানে। ধরো এই যে এখানে একটা বাঁক আছে না, এই বাঁকটা আসার পরে এখানে আসার পরে সোজা হয়ে গেছে, তাই না? আবার এখানে যাওয়ার পরে এটা সোজা হয়ে গেছে। এখন ধরো এই বাঁকটা এখানে আসার পরে সোজা হয় না, এই বাঁকটা এখানে আসার পরে ধরো কথার কথা এরকম গোল হয়ে এখানে আসছে, বা এরকম গোল হয়ে এখানে আসছে, সার্কেল হবে, তাহলে সার্কেল হয়ে যাবে। এই সার্কেলটার রেডিয়াস হচ্ছে 6। দেখো সার্কেলটা কিন্তু এই পাশে, এই অবজেক্টটার আউটার সাইডে, সেই জন্য এই অ্যারো সাইনটা আউটার সাইডে। আর ঠিক এটার বিপরীত ঘটনাটা হচ্ছে এইখানে, এখানে সার্কেলটা কিন্তু অবজেক্টের ভিতরের সাইডে, সেই জন্য যে অ্যারো সাইনটা ভিতরের সাইডে। দেখছো কথা কি বুঝা গেছে? বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। থ্যাঙ্কস। ওকে, কিছু রুলস এখানে আছে দেখো। সাইজ ডাইমেনশনস আর ইউজড টু ডিফাইন লেংথ, উইডথ, হাইট, ডায়ামিটার অফ সার্কেল এন্ড রেডিয়াস অফ আর্কস। ওই তো সাইজটা থাকবে, বিভিন্ন সার্কেলের হাইট থাকবে, ডায়ামিটার থাকবে। পজিশন ডাইমেনশন লোকেট এল দ্য সেন্টার অফ সার্কেল এন্ড দ্য আদার কি ফিচার্স। দেখো যদি তুমি পজিশন দেখাইতে চাও, ধরো এটা একটা রেফারেন্স লাইন, এটা একটা রেফারেন্স লাইন। যদি তুমি পজিশন দেখাইতে চাও, যদি সার্কেল হয় তাহলে সেন্টারের পজিশন দেখাইতে হবে, সেন্টারের। ঠিক আছে, সার্কেল হলে সেন্টারের পজিশন দেখাইতে হবে। আর যদি অবজেক্ট হয় এরকম, যে কোনো একটা কর্নার দেখাইলেই হবে, যে কোনো কি ফিচার দেখাইলে হবে। ঠিক আছে, তারপর সাইজ এন্ড পজিশন অফ ইচ ফিচার ইজ ডিফাইন্ড অনলি ওয়ান্স। আচ্ছা, অলওয়েজ লিভ অ্যাট লিস্ট 3/8। আচ্ছা, এই যে দেখো সবসময় 10 মিলি অবজেক্ট এবং ডাইমেনশনের মধ্যে ফাঁকা রাখতে হবে, বা 0.26 ইঞ্চি বা 6 মিলিমিটার। তুমি যখন বক্স আঁকা, ধরো এই যে এটার ডাইমেনশন যদি তুমি দাও, তাহলে এই যে এখান থেকে একটু ফাঁকা রাখতে হবে, একটু ফাঁকা রাখতে হবে, তারপরে এটা দিলা। দেখছো ডাইমেনশনের সাথে আর ইয়ার সাথে কিন্তু একটু ফাঁকা রাখতে হবে, সেটার কথা এখানে বলছে। এক্সাম্পল গুলো সেকেন্ড লাইনটা কি ছিল স্যার? কোনটা? Successive rows of dimension should be equal and at least 0.25 inch apart. আচ্ছা, এটা দেখার কিছু নাই। পরের লাইনটা যেমন ধরো এখানে যদি আরো একটা ঘর থাকতো, তখন এটা এরকম বরাবর এইভাবে আসবে আর কি। ঠিক আছে, এগুলো লেখার চেয়ে আমার মনে হয় তোমাদের এই সবগুলো দেখানো ভালো। যেন এই জিনিসটা তোমার কাছে দেখতে ভালো লাগতেছে, দেখো ডাইমেনশনটা দিছে ভিতরে, এই যদি একটু বাইর করে দিত তাহলে সুন্দর লাগতো না? এই যে এটা দিছে এক মানে যে ভিতরে, ডাইমেনশন কখনো অবজেক্টের ভিতরে দিতে হয় না। এই যে এটা আমার অবজেক্ট, তাই না? এইটুকুন অবজেক্ট, এর ভিতরে ডাইমেনশন দিচ্ছে। ডাইমেনশন কখনো অবজেক্টের ভিতরে দিতে হয় না, দিলে খারাপ দেখা যায়। তুমি এটা দিয়ে খেয়াল করে দেখো, এই যে এখানে কত সুন্দর বাইরে দিচ্ছে, খেয়াল করে দেখছো বাইরে, কিন্তু বাইরে দিচ্ছে। তার মানে কি তুমি সবসময় ডাইমেনশনটা দিবে অবজেক্টের বাইরে, অবজেক্টের গায়ের উপর দিবে না, অবজেক্ট থেকে বাইরে হয়ে তারপর দিবা। ঠিক আছে, এখানেও কিছু এক্সাম্পল আছে, এগুলো হচ্ছে ইনকারেক্ট, এগুলো হচ্ছে কারেক্ট। দেখো এখানে একটা ডাইমেনশন একটা ডাইমেনশনকে ক্রস করছে, দুইটা ডাইমেনশন ক্রস করা যাবে না। প্রথম রুলটা কি বলছি, অবজেক্টের ভিতরে দেওয়া যাবে না। তারপরে বললাম দুইটা ডাইমেনশন ক্রস করা যাবে না। দেখো একটার উপর একটা যে
5 মিটারের সাথে এই যে 2 মিটার ক্রস করে গেছে না, তাহলে 2টা আমি ভিতরে দিয়ে দিতাম আর 5টা বাইরে দিতাম, তাহলে সুন্দর হতো না বেশি? ব্যাপারটা এরকম আর কি, যে একটার সাথে আরেকটা ক্রস করা যাবে না। তো মোটামুটি এই পর্যন্তই আর কি ক্লাস ডাইমেনশন। আর বাকি ক্লাসটা আমি আবার পরে আগামীকাল না আগামী পরশু দিন নিব, ঠিক আছে, 3:30টায়। তো এই পর্যন্ত ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো? জি না স্যার।